দর্শক, ২৬-এর নির্বাচনে আজকে আমরা সিলেট আজকে নিয়ে এই ৩টা পর্ব আমরা সিলেট থেকেই করছি। সিলেট বাংলাদেশের পুণ্যভূমি, যেখান থেকে এই দেশের যারা রাজনীতিবিদ, পপুলার রাজনীতিবিদ, প্রত্যেকটা দল মোটামুটি এই সিলেট থেকে তাদের কর্মযজ্ঞ শুরু করে নির্বাচন কেন্দ্রিক। সিলেটে অনেকগুলো আসন এবং অনেকগুলো আসনে অনেক প্রার্থীরা ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। প্রধান রাজনৈতিক দল, পপুলার যারা, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান পাশে রয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব সিলেট। আমার একদম বাম পাশে রয়েছেন রাসেলুল আলম, তিনি এনসিপি মনোনয়ন প্রত্যাশী, সিলেট ৪ আসন থেকে। আমার ডান পাশে রয়েছেন লোকমান আহমদ, তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, সিলেট ৩। এবং বাম পাশে তাহসিনা রুশদির লুনা, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট ২। আমার সামনে উপবিষ্ট এখানকার যারা ভোটার, যারা আগামী দিন তাদের এই নির্বাচনে, ২৬-এর নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তাদের কাছেও তাদের যা যা প্রশ্ন আছে এই এলাকা কেন্দ্রিক, এখানকার সংকট কেন্দ্রিক, এখানকার সম্ভাবনা কেন্দ্রিক এবং সামনের পরিকল্পনা কেন্দ্রিক, তারা তাদের কাছ থেকে প্রশ্ন নিব। এবং আমার কিছু প্রশ্ন আছে, সেটা দিয়ে সেই প্রশ্নগুলো আমরা প্রার্থীদের কাছ থেকে শুনবো তাদের উত্তর। এই প্রথম আমরা কোনো আলোচনা করছি, আমরা যে যতগুলো এপিসোড করেছি তার প্রথম কোন নারী প্রার্থী। ইতোমধ্যে আপনারা জানেন বিএনপি যে কয়জন নারী প্রার্থী তাদের নমিনেশন নিশ্চিত করেছে। ২৩৪ জনের মধ্যে ১০ জন নারী প্রার্থী, তার মধ্যে একজন হচ্ছেন তাহসিনা রুশদির লুনা। এখানে একটা বিশেষ প্রেক্ষাপটও আমরা জানি। লুনা আপা, আপনার কাছে ওই ছোট্ট একটা প্রশ্ন, যদিও নির্বাচন কেন্দ্রিক, তারপরেও অনেক মানুষের এটা নিয়ে কোয়েরি, অনেকে এটা জিজ্ঞেস করেন আমাকে এবং জানতে চান যে, যদিও প্রসঙ্গটা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না, কিন্তু যদি ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু বলেন যে, জনাব ইলিয়াস আলী যখন গুম হন, তখন আপনি যখন গিয়েছিলেন শেখ হাসিনার সাথে, তখন তিনি প্রধানমন্ত্রী এবং ওনার ওখানে গেলেন, তখন আপনাকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন এবং তার গতানুগতিক স্বভাব সুলভ, তিনি খুব মন খারাপ করে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। অনেকেই মনে করেন যে সেই সময় তিনি এটা জানতেন। ব্যাপারটা কি আসলেই তাই? তিনি জেনে বুঝে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলেন? যদিও এটা অনেক আগের কথা, প্রায় 13.5 বছর হয়ে গেছে। তো যখন আমার স্বামী গুম হয়েছিল 2012 সালের 17 এপ্রিল, বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল এবং আমরা সবাই জানি যে সেরকম একটি আন্দোলন, আসলে ব্যাপক আকারের আন্দোলন বিএনপি সেই সময়ই করেছিল। এবং আমাদের যে বিশ্বনাথ এলাকা, সেখানে 3 জন ভাই আমাদের মারা গিয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। মোটামুটি গ্রামগুলা পুরুষ শূন্য হয়ে গেছিল, কেউ আসলে গ্রামে থাকতে পারে নাই, তাদের সন্তান, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও এলাকা ছাড়তে হয়েছিল। বাংলাদেশেও সেই আন্দোলনটা বেগবান হয়েছিল এবং আমাদের দলের মহাসচিব সহ অনেকেই তখন কারারুদ্ধ হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে। তা আন্দোলনের যে ব্যাপকতা, সেটা কে হয়তোবা আমার এখন মনে হয়, তখন আমি অবশ্য বুঝতে পারিনি, সেটাকে দমানোর জন্যই বা সেটাকে একটু অন্যদিকে টার্ন করার জন্যই আমি যে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, শেখ হাসিনার সঙ্গে, সেটা আসলে আমার সিদ্ধান্ত ছিল না। সরকারের পক্ষ থেকে কেউ কোন মাধ্যমে আমাকে বারবার এটা বলেছিল যে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য। তো দেখা করলে তার একটা খোঁজ মিলবে আপনাদের ধারণা ছিল? যা হোক, মানে তারা সেরকমই আমাকে বলেছিল আর কি। তো যেহেতু আমার স্বামী একজন দল করতো, বা আমি দলের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না তখন, তো আমি এটা নিয়ে কথা বলেছিলাম আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে। তো কথা বলার পরে উনি বললেন যে, তোমার স্বামী যদি ফেরত আসে তাহলে তুমি দেখা করো, এটা আর কি। তো সেই প্রেক্ষিতেই দেখা করার পরে উনি, স্বভাবত আমরা দেখেছি যে উনি অনেক নাটক করেন, উনি স্বজন হারার কথা বলে উনি কান্না করেন। তো উনি আমাকে ধরে বা আমার বাচ্চাকে ধরে অনেক ওরকম একটু নাটক করেছিলেন, যেটা আসলে ওনার সঙ্গে কথা বলার সময় আসলে ওরকম
আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এটার খোঁজ বের করতে পারবে যে উনি কোথায় আছে বা কি কোথায় বা কার দ্বারা এটা হয়েছে ঘটনা। তো উনি বলেছেন উনি চেষ্টা করবেন, এটা বলেছিলেন যে চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকে তোমরা পড়াশোনা করো, আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়, এরকম একটা ব্যাপার। এবং যখন আমি গণভবন থেকে বের হই তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে সাংবাদিকদের কাছে আপনারা এইভাবে এইভাবে বলবেন, এরকম। তো কি বলবেন বলে দেওয়া হয়েছিল? বলেছিল যে উনি আশ্বস্ত করেছেন, উনি আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন এবং এটা ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে বা একটা ফেরত পাওয়া যাবে, এরকম আর কি। এখন কি মনে হয় যে উনি আসলে এটা জানতেন সেই সময়? না, ডেফিনেটলি জানবেন না কেন? কারণ উনার নির্দেশেই তো জিনিসগুলা হয়েছে। বাংলাদেশের যতগুলা গুম হয়েছে, ক্রস ফায়ারে নিহত হয়েছে, সেই সময়ের জন্য উনার ক্ষমতা 17 বছর ছিলেন, উনি 17 বছর ক্ষমতা, উনাদের প্ল্যান ছিল ওনারা 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো সেই প্ল্যানের হিসাবে তারা মনে করেছিল যারা তাদের জন্য থ্রেট, সরকারের জন্য যারা থ্রেট, তাদেরকে তারা গুম করেছিল, সেই জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রসঙ্গে চলে এসে নির্বাচনের। এখন তার অবর্তমানে ইলিয়াস আলী, তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন সেখানে, তার অবর্তমানে আপনি সম্ভবত সেই কারণেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি দল থেকে চাপিয়ে দেয়া? এবং একই সাথে প্রশ্ন হচ্ছে যে সেখানে অন্যরাও, অন্য কেউ কারো কথা শুনতাম যে সেখানে তারাও, বিএনপি বড় দল, স্বাভাবিক সেখানে আরো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এখন আপনাকে কাজ করতে কোনো বেগ পেতে হচ্ছে কিনা? না, প্রথমত যে বিষয়টি হলো যে আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা সেটি নয়, কারণ আমি নতুন মাঠে আসছি এমন নয়। আমার স্বামী যখন গুম হয়েছিল, পরবর্তীতে এই এলাকার মানুষ যে মানুষের সঙ্গে কাজ করার জন্য আমাদের তৎকালীন না, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ইলিয়াসের এলাকাটা দেখাশোনা করবা। তারপরে যখন আমি এলাকাতে আসছি, আমাদের যে বিএনপির নেতাকর্মী ছিল, অসংখ্য নেতাকর্মী, তাদেরও একটি প্রেশার ছিল যে আপনি আসেন, রাজনীতিতে থাকেন বা আমাদের কাছে থাকেন। কারণ সত্যিকার অর্থে তখন তো উনার অনুপস্থিতিতে এই এলাকায় মানুষের দেখভাল করা, দায়িত্ব নেওয়ার মতো সেরকম কেউ ছিল না দায়িত্বশীল। সে কারণে আমার এই রাজনীতিতে আসা। এবং আমি নতুন করে কোনো কিছু হঠাৎ করে এসে যে মনোনয়ন চেয়েছি অথবা আমাকে দেয়া হয়েছে এরকম না। আমি 13.5 বছর ধরে এলাকার মানুষের সাথে কাজ করেছি। প্রত্যেকটা কর্মসূচি পালনে তাদেরকে নির্দেশনা দেয়া, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যে মামলা হয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর দেখভাল করা। তারপরে যে অনেক সময় দুর্যোগময় সময়, যেমন বন্যা, মহামারী, যে সময়গুলোতে, সেই সময়গুলোকে আমি এলাকার মানুষের কাছে গিয়েছি। আমি সব সময় এলাকার মানুষের প্রত্যেকটা দলের যে প্রয়োজন, সেই প্রয়োজনে তাদের পাশে ছিলাম এবং তারাও আমাকে সমর্থন করেছে। আচ্ছা, আমরা জামাতের প্রতিনিধি আপনার কাছে আসি। যদি একটু বলেন যে আপনার যে নির্বাচনী এলাকা সিলেট 3, সেখানে সিলেটের প্রবেশ মুখ, সিলেটের দক্ষিণ সুরমা এই আসন অবস্থিত। এখানে বাস, ট্রাক, রেলওয়ে স্টেশন রয়েছে, যাত্রী এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয় রয়েছে। সিলেট কেন্দ্রিক যদি আপনার পরিকল্পনা বলেন, এবং আমি শুরুতেই জিজ্ঞেস করব যে আপনারও যেমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই নির্বাচনে অংশ নেয়া, আপনাদের আসলে অবস্থান কেমন ছিল এই 17 বছরের কথা যদি মনে করেন? আপনাদের কোনো নির্যাতনের মধ্য দিয়ে, কোনো অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে কিনা? এই 17 বছর মূলত যেভাবে আমাদের লুনা ম্যাডাম বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর উপর পুরো আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সময়টাই নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। আমাদের সম্মানিত আমিরে জামাত থেকে শুরু করে 5 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সে তো কেন্দ্রের আলোচনা, আমি বলছি যে স্থানীয়ভাবে আপনারা কি? স্থানীয়ভাবে আমাদের তো, আমি ব্যক্তিগতভাবে 18টা মামলার আসামি, 7 বার কারাগারে গিয়ে যেতে হয়েছে। সর্বশেষ
বিশ্বনাথ একটি মামলায় একটি প্রোগ্রাম থেকে আমাকে ধরে নিয়েছে 1 মাস 30 দিন কারাগারে থাকতে হয়েছে। তাই সিলেটের যে কোনো জায়গায় শুধু আমি না, আমার দলের এবং তৎকালীন যারা বিএনপি করতেন তাদের সবারই একই অবস্থা ছিল। এই নির্যাতনের মাধ্যমে মামলা, গাইবে মামলা, বাড়িতে থাকা খাওয়া সবার জন্য খুবই কঠিন ছিল এবং এই নির্যাতনটা অব্যাহত ছিল আমাদের জন্য। বলবেন যে আপনার নির্বাচনী এলাকার মধ্যে বাস ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেখানে চাঁদাবাজির এক ধরনের সিনারিও আমরা দেখেছি গত 17 বছর এবং অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। সেই জায়গাটা 5 আগস্টের পর হাত বদল হয়েছে বলে অভিযোগ এবং সেখানে বিএনপির এবং জামাতের লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, একটু বলবেন এই বিষয়ে? 5 আগস্টের পর তারা বাংলাদেশের কোথাও কোনো দায়িত্বে থাকার সুযোগ নাই, তারা দেশ থেকে পলায়ন করেছে বা একটু গা ঢাকা দিয়েছে। তখন আমরা যারা পরিবহনের সাথে, ব্যবসার সাথে জড়িত, আমরা সেখানে দায়িত্ব নেওয়া লাগছে, আমাদেরকে কোনো না কোনো ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এরপর থেকে এই সেক্টরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। এখন আর চাঁদাবাজি নাই? এখন আর চাঁদাবাজি আমাদের এখানে নাই। অথবা হাউজি খেলা, জুয়া খেলা যেটা টার্মিনালে ছিল, এটাও আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই বিষয় নিয়ে এনসিপির প্রতিনিধি আপনার প্রতিক্রিয়া শুনবো। একই সাথে আপনিও আর একটা আসন থেকে, আপনি আপনার। জি, আপনারা সবাই জানেন আমি সিলেট 4 থেকে নির্বাচন করছি, এনসিপির সম্ভাব্য পদপ্রার্থী। এবং সিলেট 4-এ সরকার পরিবর্তনের পরে হলিলুট শুরু হয়েছিল। পাথর খোলা, পাথর থেকে শুরু করে যেই ব্যবসাগুলো আছে, চোরাচালান থেকে শুরু করে, এবং খুবই দুঃখজনক সেটার হাত বদল হয়েছে এবং সেটা প্রমিনিয়েন্ট কিছু ফিগার। কাদের হাতে বদল হয়েছে? রাজনৈতিক দলে যারা ইনভলভ ছিল সবাই ইনভলভ ছিল। বলতে অসুবিধা কি? সবাই ইনভলভ ছিল, সবার নামে বলে দিলাম। বিএনপি এবং জামাতের সবাই, বিএনপি জামাত থেকে শুরু করে আরো যা যা ছিল সবগুলা। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন আমি খুবই স্ট্রং একটা স্ট্যান্ড নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আগামীতে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে। এবং আপনারা যেটা জানেন, হাত বদল হয়েছে আপনারা ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে এনসিপি, তো সেই জায়গায় আপনাদের কোনো ভোকাল ছিল না? আমাদের যারা ছিল, আপনারা জানেন আমরা ছোট দল, 8 মাসের একটা দল, এবং আমাদের যে স্ট্যান্ড ছিল, আমাদের স্ট্যান্ডটা অনেক ছোট ছিল। আমাদের পার্টিসিপেন্ট বলেন আর মানুষজন বলেন, ম্যান পাওয়ার বলে অনেক কম। এবং আপনি জানেন আমি দেশের বাইরে ছিলাম, এবং দেশের বাইরে যেহেতু ছিলাম দলের স্বার্থেই, এবং যেহেতু আমাদের এখানে লোকালি কাউকে নিয়ে আসা যাচ্ছে না স্ট্রংলি, সেই জন্য আমাকে দেশে ব্যাক করে আসা হচ্ছে বা হওয়া লেগেছে। সেজন্য আমি দেশে ব্যাক করে এসেছি, যাতে করে আমরা এই যে গণ আন্দোলন, গণজাগরণ, সাধারণ জনগণের যে জাগরণটা আছে তাকে আমরা শক্তিমান করতে পারি এবং এর মাধ্যমে পরিবর্তন নিয়ে আসতে পারি। আপনি কি দেশে ফিরে আসছেন শুধুমাত্র নির্বাচনের জন্য? আমি দেশে আসার মুখ্য উদ্দেশ্যটা ছিল দেশের আন্দোলনকে জাগ্রত করা, এবং নির্বাচন এর ওয়ান পার্ট অফ ইট, বাট এটাই একমাত্র উদ্দেশ্য না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে জুলাইয়ের শক্তি যেটা ছিল, আন্দোলন, জনসাধারণের যে জাগরণটা হয়েছে, আপনারা জানেন 1000 থেকে 1500 মানুষের রক্ত জড়িত, তাদের যে রক্তের যে আমানতটা আমরা রক্ষা করার চেষ্টা করব, এবং যাতে করে এই স্পিরিটটা, আমি শুধু বলবো না জুলাই সময়, আমার শ্রদ্ধা আপু আছেন আমার সাথে, ইলিয়াস আলী সাহেব ছিলেন, এই যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে, এই সব অন্যায় অত্যাচারগুলো কোনোভাবেই যাতে কোনো শক্তি এটাকে অপব্যবহার না করতে পারে এবং অপব্যবহার না করে নিজের হাত বোতল করতে না পারে, এই ব্যাপারগুলোতেই সক্রিয়ভাবে কাজ করার জন্য ভবিষ্যতের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেই আন্দোলন করে, যেই রক্ত দিয়ে, যে জীবন দিয়ে একটা পরিবর্তনের কথা ভেবেছিল, ধরেন আপনার যে অভিযোগ যে আপনি বললেন যে বিএনপি জামাতের লোকজন তারা সেই আগের সেই কালচার, আওয়ামী লীগ যা করতো তারাই তা করছে, তাই তো? আপনারা কি করলেন? আমরা এখনো চেষ্টা করছি। আমরা যে এখানে চেষ্টা করছেন, আমরা স্থানীয় জনমত তৈরি করছি, আমাদের অনলাইনে অনেক অ্যাক্টিভিজম আছে, আমরা লেখালেখি করছি। এজ পার্ট অফ দিস আজকে আমি আপনার সামনে বোল্ডলি কথা বলছি এবং আমি আপনার সামনে সরাসরি বলছি উইদাউট কোনো ভয় ছাড়া, এবং এটা আমরা বলতেই থাকবো।
বলতেই থাকবো যতদিন না পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং জনগণের সুশাসন প্রতিষ্ঠা হয়। আচ্ছা। এবং পরিবর্তনটা আমার কাছে মনে হয় চলমান, কারণ আজকে আমরা যে ওপেনলি কথা বলছি, সরাসরি আমাদের নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছি, এটাই আমাদের নতুন রাজনীতি। এটাকে কন্টিনিউ করতে পারলে আগামী কিছুদিন, কয়েক বছর অবশ্যই একটা পরিবর্তন আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জনাব সিরাজুল ইসলাম, যদি একটু এই বিষয় নিয়ে বলেন। আপনাদের সিলেট কেন্দ্রিক অনেক রকমের সংকট, যেহেতু এক একজন এক এক আসন থেকে নির্বাচন করছে, সুনির্দিষ্ট আসন ধরে আমরা কথা বলছি না, সিলেটের সংকটটা নিয়ে যদি একটু বলেন। একটি কথা বলেছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট 4 থেকে এনসিপি থেকে যিনি নির্বাচন করবেন। আমরা যখন 5 আগস্টের আন্দোলনে তখন কিন্তু ওনারা দেশে ছিলেন না, বাস্তবতা। এখানে আমরা যারা আন্দোলন করেছি, জামাত, বিএনপি, ছাত্র শিবির, ছাত্রদল, সাধারণ ছাত্র, সাধারণ শ্রমিক, আমরা সবাই মাঠে ছিলাম। পাথরকুয়ারির বিষয় যেটা ঢালাও ভাবে সবার উপর দিতেছেন, আমি নিজে আন্দোলন করেছি, আলিয়া মাদ্রাসার মাঠে ঘোষণা দিয়েছি পাথরকুয়ারি খুলে দেওয়ার জন্য। আমার পকেটের 32,000 টাকা খরচ হয়েছে। আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছি। বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়েছি, চরমুনাইর কেন্দ্রীয় অফিসে গিয়েছি, জামাতের কেন্দ্রীয় অফিসে গিয়েছি পাথরকুয়ারিটা খুলে দেওয়ার জন্য। পরবর্তীতে উনার এলাকার যদি কোনো সিন্ডিকেট, কালোবাজারি, যারা রাতে নিশীতে ব্যবসা করে, তারা যদি কারোর সাথে সম্পর্ক রেখে ব্যবসা করে, এটা ময়দানে এভাবে ডালাও ভাবে আসে নাই, আমাদের এ বিষয়ে জানা নেই। কিন্তু সরকারের ঊর্ধ্বতন যারা বর্তমানে দেশ পরিচালনা করতেছেন, আমরা বারবার আন্দোলন পরবর্তীতে করেছি, বক্তব্য দিয়েছি। ভারতের সাথে যাদের যুগ সাজস রয়েছে, তারা আবার এই পাথরকুয়ারি বন্ধ করেছে। বন্ধ করে এই সাদা পাথরের দোহাই দিয়ে মূলত এই কাজটা হয়েছে। না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সাদা পাথরের বন্ধের বিষয়ে পরিবেশবাদীরা সব থেকে বেশি সোচ্চার। তারা বলছেন সিলেটে ভূমিকম্প প্রবণ এলাকা, যে কোনো সময় যদি এরকম হোল হয়ে যায় মাটির নিচের সংখ্যা অনেক বেড়ে যাবে। সিলেটে 2019 সালে 22টা বিল্ডিং তারা শনাক্ত করেছিল যে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ, সেই বিল্ডিং সেইভাবেই রয়েছে, মানে কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। আমি আসবো, এই প্রসঙ্গেই আসবো। আমি একটু দেখেন, আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলতেছি যে উনি যে আমাদেরকে লুটের সাথে সম্পর্কিত বলেছেন, আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে বলতেছি, আমার দলের একজন লোক এখানে সম্পর্ক নাই। দ্বিতীয়ত যেটা বিএনপির যাদের নাম আসছে, কোয়েস লুদি সাহেব, আরিফুল হক চৌধুরী সাহেব, তাদেরও সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো মিডিয়া দিতে পারেনি। আচ্ছা, দুদকের রিপোর্ট, আর দুদকের যেটা পরিবেশবাদী আন্দোলনের কথা, যেটা এরা তো ভারতের মাধ্যমে পরিচালিত হচ্ছে বাংলাদেশ, বাস্তবতা যেটা। আচ্ছা, এই পরিবেশবাদী আন্দোলন যারা করে, যারা কথা বলে, জি জি কথা আছে, যেটি হলো যে আমি যেটা মনে করি যে ক্রাইমই, সে কে করলো না করলো সেটা আমরা বিচার্য বিষয় না। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব হলো মানুষকে রক্ষা করা, দেশের সম্পদ রক্ষা করা। তো সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিবে। এখানে যে ইতিপূর্বের যে বিষয়গুলো, যে ট্যাগ দেওয়ার বিষয়গুলো, যে জামাত, শিবির, বিএনপি অথবা যে কোনো দলকে ট্যাগ দিয়া, আসলে এটা ট্যাগের বিষয় না। এটা হচ্ছে যে ব্যক্তি এলাকা ভিত্তিক হতে পারে, সেটা এলাকার মানুষজন, সেটা তারা যদি অপরাধ করে থাকে সেটার বিচার করবে প্রশাসন, সেটার ব্যবস্থা নেবে। তাই বলে যে জামাত, শিবির অথবা এই যে বিএনপি লুটপাট করেছে, বিষয়টা কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি প্রশাসনিকভাবে আমাদের অবস্থান রাখতে পারি, এই অপরাধগুলো হবে না। শুধু এখানে এই এলাকার মানুষজন কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত, তার ব্যক্তিগত দায় কখনো দলের উপর আসতে পারে না। তাদের যদি কেউ অন্যায় করে থাকে, সেই বিচারে যদি তারা দোষী হয়ে থাকে, অবশ্যই তার বিচার হবে। আমরা বিএনপি হিসাবে ডিফেন্স করতে যাচ্ছি না যে অমুক বিএনপি করে বলে আপনি তাকে ছেড়ে দেন, অথবা বিএনপি করে বলে তাকে দায় মুক্তি দেন, অথবা সে বিএনপি করে বলে তাকে অন্যায় থেকে আপনি রিলিজ করে দেন। না, যদি অন্যায় যেই করুক না কেন, যে সে মানুষ হিসাবে অন্যায় করুক না কেন, তার বিচার হতে হবে। সেটা হলো কথা। আমরা সেই জায়গায় একমত। কিন্তু এই যে ট্যাগ দেওয়ার বিষয়গুলো, যে বিএনপি বা আরো কেউ করেছে, এটা আমি সমর্থন করি না। আচ্ছা, এইখানে প্রশ্ন হচ্ছে যে আগে যে প্রক্রিয়া এটা হতো প্রশাসনের সাথে যোগসাজশে, স্থানীয় প্রভাবশালী, সে ধরেন যে দলের সাথেই সম্পৃক্ত হোক,
তারা প্রশাসনের সাথে যোগ সাজসে এবং প্রশাসন সে আগের মতোই বেপরোয়া চলছে এবং সেটা স্থানীয় যারা প্রভাবশালী তাদের যোগ সাজসে চলছে বলে অভিযোগ, সেটাও কি অস্বীকার করার সুযোগ আছে? যোগ সাজস তো প্রশাসনের সঙ্গে থাকেই। এখন আপনি যে বলছেন এখন আওয়ামী লীগ, এখন কি আওয়ামী লীগের লোক নাই এলাকাতে? আছে, এটা আপনারা বলবেন। তাদেরও প্রভাব আছে, তাদেরও প্রভাব আছে, লোকালি তারাও এখনো আছে, বড় বড় নেতারা পালিয়ে গেছে, তারাও এখানে আছে, অতীতেও যেভাবে ছিল। তো শুধুমাত্র আওয়ামী লীগ চলে গেছে বলে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, আওয়ামী লীগ নাই আর বিএনপি আর জামাত করছে, এটা আমি মনে করি না। আমি মনে করি এটা একটা মানে লোকাল বিষয় এবং লোকাল মানুষ এটার সাথে সম্পৃক্ত এবং এর জন্য অবশ্যই প্রশাসনকে হার্ড লাইনে যেতে হবে। থ্যাংক ইউ। জি, আমি একটু অ্যাড করব যে আমাদের সিলেট চায় যে সমস্যাটা, মেন সমস্যাটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, এবং এটা নিয়ে আমরা পরে আসি। আপনি এই ঠিক আছে। বিষয়ে তিনি যে বললেন যে ঢালাও ভাবে বিএনপির বা জামাতের উপরে দোষ চাপিয়ে দেয়া, সেটা যে আপনি দিলেন, আপনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ কি আছে নাকি এমনি আপনি না, অপরাধী যেই হোক, অপরাধী যে দলের হোক, আমাদের সবার উচিত অপরাধীকে অপরাধী বলা, এবং আমরা যদি অপরাধীকে অপরাধী না বলি এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেই, এটা আপনার নিজের দলের জন্যই ক্ষতি হবে। কারণ আজকে 2025-এ এসে বাংলাদেশে মানুষজন সব বুঝে এবং কথাও বলে। সেটার জন্যই তিনি বললেন যে আপনার যেমন নিজের এখানে আসাও হচ্ছে এই আন্দোলনের পর, যখন একটা সরকার চলে গেল, একটা জায়গায় আসছে, তারপরে সেটাও কি অস্বীকার সুযোগ আছে? না, আমি তো এসেছি গত সপ্তাহে, বাট আমার দল বা আমার যে মানুষজন ছিল তারা তো কাজ করেছে। এখন দেখতে হবে, জুলাইতে তো আমি বসেছিলাম না। জুলাইতে আমার যে অ্যাক্টিভিটি ছিল টাইম স্কোয়ার থেকে শুরু করে সিলেট, নিউ ইয়র্কে, এবং আপনারা খুবই সারপ্রাইজ হবেন, নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ছিল তারা কেউই জেলার পক্ষে দাঁড়ানোর মতো সাহস ছিল না, এবং সেই ক্ষেত্রে আমি ওয়ান অফ দেম, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ইয়াংদের রিপ্রেজেন্ট করে আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। এবং বাঙালি কমিউনিটির ভিতরে আমাকে যখন এগিয়ে যাওয়া দেখেছে অনেকে, আমার পাশাপাশি আর অনেকেই এসেছে, এবং সেজন্যই দল আমাকে দেশে এনে নির্বাচন করার জন্য কথা বলছে। আমার অনলাইন অ্যাক্টিভিটি অনেক ছিল, যেহেতু আমি আইটিতে কাজ করি, আইটির অনেক কাজ আপনাকে দেখানো বা বোঝানো একটু কঠিন, আচ্ছা, বাট অনেক অ্যাক্টিভিটি ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি যেটা সিলেটের ডেভেলপমেন্ট নিয়ে বলছিলেন, আসলে আমরা যেটা দেখছি যে যেমন ধরুন আমরা যদি সিলেট ঢাকা মহাসড়কের কথাটাই ধরি, 2018 সালে প্রকল্পটি পাস হয়েছে কিন্তু এখনো সেটি বাস্তবায়িত হয়নি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সিলেটের যেমন উসমানী বিমানবন্দর যেটি আছে সেটা আন্তর্জাতিক হওয়ার কথা। একটু যুক্ত করি, বাংলাদেশের আর কোন জেলায় যেতে 18-19 ঘন্টা লাগে বলে সময় জানা নাই, এই সিলেটে আসতে এত সময় লাগে। তো এই যে এখানে যেমন জমি অধিগ্রহণ সহ অন্যান্য যে সমস্যাটা ছিল, এই সমস্যার কারণে সিলেটের লোকজন কিন্তু প্রচুর সমস্যা ফেস করছে। এবং যেমন দেখেন এই রাস্তার খারাপ অবস্থার কারণে এয়ার ফেয়ার কিন্তু বেড়ে গেছে, এবং সেখানে 12 থেকে 14,000 টাকা মূল্যে ওয়ান ওয়ে আভ্যন্তরীণ রুটে টিকিট কাটতে হচ্ছে লোকজনকে, যেখানে আপনি দেখবেন যে লন্ডন থেকে পর্তুগাল কিংবা ইয়েতে এর চেয়ে কম খরচ হয়। তো এই যে অবস্থা, এই অবস্থা আমার মনে হয় যে এই সিলেট ঢাকা মহাসড়কটি দ্রুততার সাথে যারাই ক্ষমতায় আসবেন আগামীতে, আমরা আশা করবো এই মহাসড়কটি যাতে অত্যন্ত তড়িৎ গতিতে সম্পন্ন হয়। পাশাপাশি যে উসমানী বিমানবন্দর যেটি আছে আমাদের, সেই উসমানী বিমানবন্দরকে যাতে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটি। আবার আরেকটি আমাদের সিলেটে যে বিষয়টি আমি আলোচনা শুনছিলাম, যেমন যে সিলেটের যে পর্যটন স্পটগুলো যেটা আছে, যেমন আমরা আমরা ওদিকে যাই নাই এখন। আপনি যদি যে আলোচনা হয়েছে এটা নিয়েই যদি বলেন যে পাথর করেনি, তিনি বলছিলেন যে এটা উন্মুক্ত করে দেয়া উচিত এবং এটা ওই পাড়ের প্রভাবের কারণে সেটা করে দেয়া হচ্ছে না, আপনার কি তাই মনে হয়? আপনি দেখেন যেমন সিলেটের পাথরকুয়ারিতে পাথর উত্তোলনটা বন্ধ আছে, কিন্তু 2012 সালের পর থেকে বেলার একটি রিটের প্রেক্ষিতে সেখানে পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু আমাদের মানুষেরও কিছু অপরিণামদর্শী কার্যক্রম আছে, যেমন জাফলং একটা ইসিএ এলাকা, সেই ইসিএ ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া যেটি আছে, ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া থেকে আমরা কিন্তু অনেক সময় পাথর উত্তোলন করে ফেলি। পাশাপাশি যেটি হচ্ছে যে আমরা এখানে যেটা সবাই একমত হয়েছে যে 5 আগস্টের পরে আমরা যেমনটি দেখেছি, যেমন এখানে সাদা পাথর বলেন কিংবা বুলাগঞ্জ রূপওয়ে বলেন, এটা একবারে বিরান ভূমিতে পরিণত করে দেওয়া হয়েছে। এবং বাবি যেমনটি বলছিলেন যে যারা লুটপাট করে এদের কিন্তু কোনো দল নাই, এরা কিন্তু লুটপাটের সাথে সবাই কম বেশি সবাই ইনভলভ। দোজ হু আর ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস এরিয়া, তারাই এই লুটপাট করে। আমার যেটা বলছেন যে ওই সময় কিন্তু একটা আলোচনা হচ্ছিল যে ভারতের যে প্রভাবটা বলা হচ্ছিল যে বিভিন্ন গ্রুপ যেটি আছে সালমান এফ রহমান যারা সরকারে করেন, তাদের গ্রুপের প্রভাবের কারণেই মূলত যাতে ভারত থেকে আমদানিকৃত পাথর দেশে আসে, সে কারণে পাথর করে চালু করা যাচ্ছে না। তো আমাদের মনে হয় যেটা এখানে আমাদের যে আলোচনাটি হচ্ছে বর্তমানে, যে সনাতন পদ্ধতিতে যাতে
পরিবেশ প্রতিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে যদি পাথর কোয়ালিটি চালু করা যায়, আমার মনে হয় সেটা সকলের জন্য সহায়ক হবে। আচ্ছা, আমরা একটু অডিয়েন্সের কাছ থেকে প্রশ্ন নিতে চাই, কেউ কি এই বিষয়ে যুক্ত করতে চান কিনা? সাদা পাথর এবং বোলাগঞ্জ নিয়ে যে কথাটা হয়েছে, আমি গত অনুষ্ঠানে বলেছিলাম, আজকেও বলছি, এটা আসলে আমাদের সিলেটের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে সুগভীর ষড়যন্ত্র আছে তারই একটি প্রচেষ্টা। আর আমরা আগেও বলেছি যে যত অপকর্ম হয়, যত দোষ হয়, দোষ কিন্তু সকলেই করে, কিন্তু দিন শেষে সমস্ত দোষগুলা রাজনৈতিক নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়ার যেটা প্রবণতা, এই প্রবণতার অংশ হিসাবে সাদা পাথর এবং বোলাগঞ্জে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের সাথে তো প্রশাসন জড়িত ছিল, সেই লুটপাটের সাথে তো অনেক সাংবাদিকদের নাম এসেছে, ওনারাও জড়িত ছিল, বর্ডারের যারা দায়িত্বে ছিল তাদের নাম এসেছে, কিন্তু বলা হচ্ছে শুধু রাজনৈতিক নেতাকর্মীদের কথা। যদি এটার অনুসন্ধান হয়, বিচার হয়, এই লুটপাটের সাথে প্রশাসনের কারা জড়িত ছিল, সাংবাদিকরা কারা জড়িত ছিল, বিডিআরের কারা জড়িত ছিল, এবং রাজনৈতিক নেতাকর্মী যদি কেউ জড়িত থাকে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু ঢালাওভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে অপচেষ্টা চলছে, আমরা মনে করি যে এই লুটপাটের সাথে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের নামগুলা নিয়ে এসে আওয়ামী লীগকে আড়াল করার চেষ্টা চলছে। যে আওয়ামী লীগ যে লুটপাট করেছে সেই লুটপাটের বদনাম যাতে ঢেকে দেওয়া যায়, সমান করা যায়, যে আওয়ামী লীগ যেটা করেছে এখনো সেটাই চলছে। এনসিপির ভাইকে আমি অনুরোধ করব যে আন্দোলন সংগ্রাম ত্যাগ, এবং এই যে ইলিয়াস ভাই এখানে বসে বসে আমরা ভাবছি যে আমরা এখানে বসে কথা বলছি, আজকে ইলিয়াস ভাই গুম, দিনার গুম, জুনেদ গুম, আনসার গুম, আপনারাও কষ্ট করেছেন, এটা সত্য। আপনাদের অনেক তরুণদের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে, কিন্তু আমরা 17 বৎসর যে জুলুমের শিকার হয়েছি, যে অন্যায়ের শিকার হয়েছি, যে রিমান্ডের শিকার হয়েছি, আপনারা কিন্তু ভাই এটা 45 দিনে উপলব্ধি করার বিষয় না। আপনাদেরকে আমরা স্বাগত জানাই, আপনি দেশে এসেছেন, রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সবই ঠিক আছে, কিন্তু দেশের বাস্তবতা 18 বৎসরের জুলুম নির্যাতনের ওই ত্যাগের প্রতি আপনারা সম্মান দেখে একটু কথা বলবেন। আবেগ দিয়ে বাস্তবতা নিরূপণ করা যায় না। আপনাদেরকে বাস্তবতার আলোকে কথা বলার জন্য আমরা অনুরোধ করবো, এবং সিলেটের স্বার্থকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে সিলেটের মর্যাদা ক্ষুণ্ণ হয়, ওই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না। এটা সিলেট বিদ্বেষীদের কাজ। আমরা সিলেট বিদ্বেষীদের বিরুদ্ধে যে রাস্তার যে কথাটা বলছিলেন, সকল রাস্তাঘাট হলে সিলেটের রাস্তাঘাট হয় না কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃত্বকে এটা উপলব্ধি করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমি এনসিপির ভাইকে বলতেছি, আমরা এনসিপি কে দেখেছি তারা তাদের স্বার্থগত বিষয়ের দিকে ধাবিত হয়েছে, মানুষের গণ অভ্যুত্থানের ফসলকে তারা তাদের মনে করেছে। এইটার কারণটা কি? এবং আমাদের জামাতের ভাইকে একটা প্রশ্ন করতে চাই, আমরা যতটুকু দেখেছি বা যতটুকু দেখতে পাচ্ছি, দেশের বড় বড় যে মেগা প্রকল্পগুলা, আমরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, দেশের যত মেগা প্রকল্প আওয়ামী লীগের অধীনে ছিল, আপনারা সেইগুলা কুক্ষিগত করছেন। হ্যাঁ, এটা কতটুকু সত্য? সিলেটে কি প্রজেক্ট আছে এরকম কুক্ষিগত করেছে জামাত? সিলেটে বেশিরভাগ আমরা জানি যে বর্তমান প্রশাসন এনসিপি এবং জামাতের অধীনে পরিচালিত। সুতরাং এটা বাস্তবতা, সমাজের বাস্তবতা। এনসিপি এবং জামাতের অধীনে পরিচালিত বর্তমান প্রশাসন, এই প্রশাসনের সহযোগিতায় সিলেট বলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যত ধরনের মেগা প্রকল্প, যত ধরনের সুযোগ সুবিধা আমরা ওই দুই দলকে বুক করতে দেখতেছি। বুক করার একটা দৃশ্যমান জামাত আর এনসিপি। জি জি। আচ্ছা, যদি সুনির্দিষ্ট বিএনপির সিলেট কেন্দ্রিক যদি কোনো প্রজেক্টের কথা আপনি মেনশন করতে চান, বলেন। মানে উনি তো অন্য জায়গার কথা বলতে পারবেন না। এটা তো অলরেডি আলোচনায় চলে আসছে। আপনি বলছেন যে রেলওয়ে স্টেশন, এরপরে বাস স্টেশন, এরপরে সাদা পাথর, এরপরে আপনার গোয়েনঘাটের যে পাথরের বিষয়টা, জাফলংয়ের যে পাথরের বিষয়টা, সার্বিক বিষয়টা তো চলে আসছে। ঠিক আছে, সার্বিক বিষয়টা চলে আসছে। এগুলো জামাত এবং এনসিপি তারা এই ব্যবসা বাণিজ্যগুলো। তবে আরেকটা বিষয়, জি আমরা শুনি ওনাদের কাছ থেকে উত্তর শুনি। একটা মিনিট। আরেকটা বিষয় আমি বিএনপি কে মিন করে যেটা বলতে চাই, বিএনপি ওদের ধরা ছোঁয়ার বাইরে, আমি সেটাও স্বীকার করতেছি না। হ্যাঁ, সেটাও অবশ্যই এর ভিতরে আছে। তবে বিএনপির যে বিষয়টা, এটা কিন্তু খুব সীমিত পরিসরে, অল্প, মনে করেন আমরা যতটুকু জানছি
যে একটা অল্প কিছু টাকার বিষয়ে আশয় জড়িত, কিন্তু অল্প বিষয়টা কিন্তু আমাদের জামাত কেন্দ্রিক যে বোঝা ভাইরা গেছে, আছে এরা আপনার বড় কথা হচ্ছে টেক যে- দিয়ে বড় পরিসরে জনগণের কাছে তুলে ধরে, এটাই মানে- লেখা একটা বিষয়। মানে খায় অন্যরা, নাম পড়ে বিএনপির, তাই তো? জি, জি, জি। আচ্ছা, একটু যদি এই বিষয়ে উত্তর দেন। জামাত এই জাতীয় কোনো প্রজেক্টের সাথে কোনো কোম্পানিকে আওয়ামী লীগ যাওয়ার পর নিয়ে আসছে। সিলেটে একটাও নাম কেউ বলতে পারবে না এখন পর্যন্ত। আর বিএনপির উপর যে লেখালেখির যে বিষয়টা, ফেসবুক এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেমন আমরা যদি ভালো একটা কথা বলি, আমার কথা আমি বলতেছি, আমাকে ওরা একটা কমেন্টে গিয়ে গালি দিবে দালাল, এই জাতীয় যা তাদের ভাষা আছে গালি দেওয়ার মতো, সব গালিগুলো এখানে দেওয়া হয়। তো এই জায়গায় লেখার বিষয়টা এটা কি আপনার কোন স্ট্যাটাসের নিচে? আমার স্ট্যাটাসের নিচে বা অন্য স্ট্যাটাসের নিচে এইভাবে ভালো কথা যে লিখবে, যে বলবে, তাকে গালি দেওয়াই হবে জি। ফেক আইডির মাধ্যমে। আচ্ছা, আমি এ বিষয়ে জামাতে যে দালাওভাবে প্রচার করে, এটা ফেক আইডি কিছু ব্যবহার করে। আমাকেও মাঝে মধ্যে এইভাবে গালিগালাজ করা হয়, আবার অন্যকেও গালিগালাজ করা না, হয়। উনি ওনার অভিযোগ সুনির্দিষ্ট যে মেগা প্রকল্পগুলো আপনার দ্বারা আমরা নেই পরিচালিত। একটাও আমাদের নাম বলতে এখন পারবেন না। প্রশাসন কারা চালায়? প্রশাসন তো বাস্তবতা যেটা, এখানে আব্দুল খান জামাল ভাই আমাদের কিছু সিনিয়র আছেন, সিলেটে সব সময় থাকেন। প্রশাসনে যে জামাতের নিয়ন্ত্রণ, এটা আমি মনে করি ঠিক না। নিয়ন্ত্রণটা যারা করতেছে তারাই এই প্রশাসনকে, সবাই সিলেটের জানে, আমি এর নামটা বলবো না। আচ্ছা, নাম না বলেন। জি, at least- আমার কাছে দুটা প্রশ্ন ছিল, ভাইয়ের একটা প্রশ্ন এবং ভাইয়ের একটা প্রশ্ন। যে প্রশ্নটা ছিল যে আমরা কি পাথর তুলবো না, কি সরাসরি শাট অফের কথা বলছি না, আপনি যে কথাটা বলেছেন লাস্টের দিকে এসে সুপরিচিতভাবে, সুপরিকল্পিতভাবে ম্যানুয়াল পদ্ধতিতে পর্যটনকে প্যারালাল রেখে, পর্যটন স্পটগুলা, আটকুইস্টন স্পটগুলা, বর্ডারের কাছাকাছি এরিয়াগুলা থেকে শুরু করে, যাতে করে আমাদের পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং সীমিত আকারে আমরা পাথর তোলার পক্ষে। এখানে একটা জিনিস বলি, এই যে ড্রেজার মেশিন দিয়ে, বিগ বড় বড় মেশিন দিয়ে যে পাথরগুলা তোলা হচ্ছে, আমার সিলেট চারের মানুষজন 1000 টাকার জন্য পাথর তুলে নদী থেকে, ওরা এখান থেকে বেনিফিটেড হয় না। আপনি যেহেতু সিলেটে থাকেন, আপনি জানেন যে বিগ মাফিয়া যারা আছে তারা এখান থেকে ডেজার্ট দিয়ে বালু তুলে, বিগ মেশিন দিয়ে বালু তুলে বেনিফিটেড হয়। তো সাধারণ জনগণ যে অ্যানালগ পদ্ধতিতে পাথর তুলছে, এই মাফিয়া কাদেরকে বলছেন? আচ্ছা আমি আসছি। আর সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল ভাই, না, একটু ছোট করে এর সাথেই যদি বলে দেন, মাফিয়া কারা আসলে? এইটা আসলে একটি সবাই জানে। না, কি জানে এটা একটু পরিষ্কার এদের করবেন। কোনো দল নাই। আমি এই যে মাফিয়াদের কথা বলতেছি, এদের কোনো দল নাই। এরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, ওরা জামাতকেও ছাড়ে না। এনসিপিতে আমাদের ঢুকার সুযোগ কম, কারণ বয়স বেশি হইলে আমরা কোয়েশ্চেন করি যে ভাই তুমি কোথা পরের থেকে জন আসছো। কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে এনসিপির এবং জামাতের, এনসিপির লোকজন সব জায়গায় প্রশাসনের সাথে যোগসাজশ করে। না, এটা হাস্যকর হবে যদি আপনারা বলেন এনসিপির সাথে প্রশাসনের সম্পর্ক আছে। আপনারা খুব ভালো করেই জানেন, নাই বললেই চলে। এবং আমরা এখন ডিসি অফিস, আইন পর্যন্ত শৃঙ্খলা মিটিং, থানা কোথাও ডাকে না এনসিপি কে? খুবই কম, পার্টিসিপেশনটা খুবই কম, এবং প্রশাসনের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি, বাট আমাদের কোনো যোগ সাদৃশ্য কোনো অবস্থানে নাই। এই সরকারের সবচাইতে মানে যদি রিপ্রেজেন্টেশন বলেন পরিষ্কার ভাবে ছিল এনসিপির, না, আমি যে- এবং তাদের দ্বারাই সরকার গঠিত বলে অনেকেই মনে করেন। তো তাদের প্রভাব সবচেয়ে বেশি থাকার কথা, এটাও স্বাভাবিক। সেটা একেবারেই নাই হয়ে গেল কিভাবে? সিলেটে আমি সিলেটটা নিয়ে কথা বলবো। এটা আসলে সেকেন্ড প্রশ্নের সম্পূরক আসবে, আমি ওইটাতে শুরু করি। যে জুলাই স্টেক হোল্ডার কি শুধু এনসিপি? কথাটা ভুল। জুলাই স্টেক হোল্ডার শুধু এনসিপি না। জুলাই থেকেই এনসিপির জন্ম, আপনারা সবাই জানেন। একটা বিগ অ্যামাউন্ট স্টুডেন্টরা বা যারা জুলাইতে সংযুক্ত ছিল, তাদের মাধ্যমে এনসিপির জন্ম। বা জুলাইয়ের মধ্যে বিগ অ্যামাউন্ট স্টেক হোল্ডার জামাতের আছে, বিএনপির আছে, এবং অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে ওদেরও স্টেক আছে। বাট মেইন যদি আমরা স্টেক হোল্ডার বলি, এবং জুলাই থেকে এনসিপির জন্ম হয়েছে, এটা হচ্ছে কি আমার সেকেন্ড ভাইয়ের জন্য প্রশ্নের উত্তর। জি, একটু যদি শর্ট। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই। লোনা আপা, আমি আসবো। লোনা আপা যদি যুক্ত করেন, আপনাদের উপজেলার যে স্বাস্থ্য সেবা কেন্দ্র, হসপিটাল উপজেলা, আপনার বিশ্বনাথের আর একটা উপজেলার, সেইখানে
আমরা দেখলাম যে যে কয়টা হসপিটালের পদ আছে সেই হসপিটালের পদগুলো প্রায় 2/3 ফাঁকা, এবং যেই ডাক্তাররা সেখানে প্র্যাকটিস করেন তারা ওইখানকার প্র্যাকটিসের চাইতে বেশি তারা শহরে চলে আসতে, ওই সময়টা তারা বেশি বের করে নিয়ে আসতে উদ্যমী। আপনি কি এই বিষয়টা নোটিস করেছেন এবং এই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই নোটিশ করেছি। আমি বিশেষ করে উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে বা উপজেলা সদর হাসপাতাল যেগুলা, তো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আসলে সেবা নাই বললেই চলে বেশিরভাগ। আর যে হাসপাতাল আছে সেখানে যে ডক্টর বা যে স্টাফ যারা আছে, যে কর্মকর্তা যারা আছেন, সেটার অনেক সংখ্যা কম। আবার যারা আছে তারাও সঠিকভাবে সেবা দেন না। তারা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন যান, বাকি দিন যান না, অথবা গেলেও তারা একটা শর্ট টাইমের জন্য গিয়ে তাদের ডিউটিটা করে তারা চলে আসে। তো বিশ্বনাথের কথা যেটা আমি বলবো, যে আমাদের যে সদর হাসপাতাল বিশ্বনাথে, সে হাসপাতালটা শহর থেকে মানে উপজেলা হেডকোয়ার্টার থেকে অনেকটাই ভিতরে, যে ভিতরে হওয়ার কারণে ওখানে মানুষ সেবা নেওয়া মানুষের জন্য খুব কষ্টকর। মানুষ মনে করে যে সেই যে সময়টা তারা উপজেলাতে যাবে স্বাস্থ্য হাসপাতালে, সেই সময়ের মধ্যে তারা কিন্তু সিলেট চলে আসতে পারবে, এবং সিলেটে আসলে সেখান থেকে অনেক বেটার সেবা তারা নিতে পারবে। তো আমি ইতিমধ্যে আমরা যে আমাদের স্বাস্থ্য অফিসার আছে এবং ইউএনও এবং আমাদের যে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, উনি গিয়েছিলেন, আমরা এই বিষয়টি উত্থাপন করেছি। সেখানে আমিও প্রেজেন্ট ছিলাম, যে আমরা যাতে যদি মানে ওই স্বাস্থ্য হাসপাতালটাকে আমরা যদি সদর একদম হেডকোয়ার্টার বিশ্বনাথের যে প্রপার সেইখানটায় যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এবং অবশ্যই এই জায়গাগুলা যে ডক্টর নিয়োগ এবং আরো যে স্টাফ যারা আছে তাদেরকে যদি একটা নিয়মের মধ্যে আনতে পারি, এবং এটা অবশ্যই প্রশাসনিকভাবে করতে হবে, যেটা আসলে আমাদের পক্ষে এখন করা সম্ভব নয়। তবে আমরা অবশ্যই এই বিষয়গুলো করা সম্ভব না কেন? এই সরকার যদি বলবেন যে বিএনপি সরকার না, কিন্তু এই সরকারে তো বিএনপির প্রভাব আছে। প্রভাব থাকলে যেমন আমি বলি, যেহেতু সামনে বিএনপি ক্ষমতায় আসতেছে অবস্থা, অনেকেই সেটা বিশ্বাস করেন, সো তারা এখন বিএনপির নেতাদের দিকেই ঝোঁক থাকে বেশি। না, ঝোঁক থাকে কিছু কিছু প্রকল্প তো আপনার যেটা হলো যে অনেক সময় মিনিস্ট্রি থেকে করতে হয়, এটা তো লোকাল না, মানে যে সিলেটের মাধ্যমে বা সিলেটে। আমি এটা নিয়ে মিনিস্ট্রিতেও কথা বলেছি। আমাদের এক সিনিয়র বোর্ড, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, তো আমার এক ভাই উনি হেলথ মিনিস্টারে ওখানে সচিব হিসেবে আছেন, তো আমি বলেছিলাম যে হাসপাতালটা করার জন্যে যে বিশ্বনাথের যে হেলথ কমপ্লেক্সটা আছে, এখানে জায়গা যেটা আছে মোটামুটি, এটা যদি আমরা একটু হাই রেজ টাইপের করে নিই, তাহলে আমরা ওই হাসপাতাল যেটা আসলে একটু প্রত্যন্ত এলাকায়, ওটা রামপাশার মধ্যে চলে গেছে, একটা ইউনিয়নের একটু ইয়েতে ব্যাকওয়ার্ড, তো ওখান থেকে যদি আমরা শিফট করতে পারি তাহলে অনেক উপকার হবে মানুষের, সব ইউনিয়ন থেকে এসে এখানে স্বাস্থ্য সেবাটা নিয়ে। এবং এটা আসলে একদম চোখের সামনে থাকা একটা ইউএনও এবং অন্যান্য যে প্রশাসনের চোখের সামনে থাকলে জিনিসটা কিন্তু এটা লুক আফটার করা বা মনিটরিং করাটার জন্য সুবিধা হয়। তো কথা বলার পর উনি বলছেন যে আসলে ইলেকশনের আগে আমরা এ ধরনের প্রজেক্টে হাত দিচ্ছি না বা বড় কোনো ইসে হাত দিচ্ছি না, আমরা কিন্তু করছি। আমরা ইতিমধ্যে আমি নিজে আমার উদ্যোগে আমাদের এলাকায় যে প্রচুর রাস্তাঘাট ইলিয়াস আলী সাহেব করছিলেন, এগুলো দীর্ঘদিন ধরে কোনো মেরামত হয় নাই, ভেঙে টেগে গেছে। আমরা ইতিমধ্যে অনেকগুলা রাস্তা এখানে সিলেট এলজিডি এখানে দিয়ে তালিকা দিয়ে আমরা ঢাকার কথা বলে আমাদের অনুমোদন করেছি। এখানে আমার 2 থানা মিলে প্রায় 10টা রাস্তা আমরা এখানে মানে 18 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে, এবং রিসেন্টলি এগুলো কাজ শুরু হবে। তো আমরা কিন্তু বসে নাই, আমরা কিন্তু মানে যতটুকু যে সমস্যা বা যেখানে আমাদের করার সুযোগ আছে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যে আপনার এলাকার মেইন সংকটটা কি আপনার চোখে? এখন সংসদ সদস্য প্রার্থী হিসাবে জামাত আমাকে এখানে দেওয়ার পর আমি 3টি উপজেলায় প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, জনগণের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান দেখার জন্য চেষ্টা করতেছি। সবকিছু মিলে এই 15 বছরে দেশটাকে মূলত কোন ভাষায় আমরা বলবো যে তলাবিহীন তো জুড়ি একটা বিষয়, আর যে প্রতিষ্ঠানগুলা আগের ছিল এই প্রতিষ্ঠানগুলা কার্যত অকার্যকর হয়ে গেছে, বাস্তবতা যেটা। এখন নতুন করে আমরা যাচ্ছি, কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যেটা আপনি বলছেন, আমার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ,
এখানে সেম অবস্থা, ডাক্তারদের সংকট, নার্সের সংকট। আমাদের সবাই মিলেই আমরা এই বিষয়টা চিন্তা করতেছি যাচ্ছি, এবং তাদের সহযোগিতা বাড়ানোর জন্য অনুরোধ করা ছাড়া তো আর কোনো উপায় নেই। যদি একটু শক্ত করে কথা বলেন তাহলে ওরা ধর্মঘটে চলে যায়, ওরা ডিউটিতে যাবে না। কেউ জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসার মতো বর্তমানে এই সুযোগ নাই দেশে, যে তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসবেন, কে কাকে জবাবদিহিতায় নিয়ে আসবে। এইভাবে দেশের বর্তমান অবস্থাটা। অন্যদিকে আমার যে সমস্যা হলো নদী বাঙ্গনটা। প্রখর একেবারে ফেন্সুগঞ্জ থেকে শুরু করে শেরপুর পর্যন্ত 2টা সাইটে নদী ভাঙছে, ফেন্সুগঞ্জ, শেরপুর। রাস্তার যে বিষয়গুলা, এই সময় আওয়ামী লীগের সময়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প তো এখানে ছিল, কাজ হয় নাই কিছু? নামমাত্র কিছু কাজ তারা টেন্ডার করেছে, কিন্তু কাজ করে নাই। আওয়ামী লীগের সময় আরেকটা দেখেন, আপনারা তো আমাদের চেয়ে আরো এই বিষয়ে, যেমন শেরপুর যেখানে ব্রিজে টুল যেখানে আদায় করা হয়, ফেন্সুগঞ্জের টুল যেখানে আদায় করা হয়, এই টুলগুলা তারা অফিসিয়ালি দেখাইছে, লিজ দিয়েছে অমুক একজনকে, একটা কোম্পানিকে। আসলে লিজই দেয়া হয় না। এই 16 বছর এই টাকাটা তারা নিয়ে গেছে, বাস্তবতা যেটা। ছোট একটু আপনার এলাকার মেইন সংকট যদি আমাদের সামনে একটু বলেন। জি, আমাদের এলাকা সিলেটের প্রধান যে সমস্যাটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। মানুষের কাজ নাই, কাজ করার ক্ষমতা নাই। কাজ করার ক্ষমতা নেই, কাজ পাচ্ছে না, কাজ করতে পারছে না। এবং সেক্ষেত্রে মেইন যে ব্যাপারটা আমাকে সলভ করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। এবং এমপ্লয়মেন্টের ব্যবস্থা করার জন্য আপনারা জানেন সিলেটের কোম্পানিগঞ্জ আমার নির্বাচন এলাকায় হাইটেক পার্ক আছে। আমি হাইটেক পার্কে আইসিটি মিনিস্ট্রিতে গিয়েছিলাম। যদি আমরা পর্যটন শিল্পটাকে বিকশিত করি, এটা একটা সাস্টেনেবল মডেল। পর্যটনটা মানে 1-2 দিনের ব্যাপার না, একটা সাস্টেনেবল মডেল। এবং সেই ক্ষেত্রে পর্যটনটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে, এরকম যদি আমরা করতে পারি যে ঢাকা থেকে একজন রাতারকুলা আসবে, এসে একই দিনে ঢাকাতে যাবে, এই যে সুযোগটা যদি আমরা করে দিতে পারি, তাহলে অবশ্যই অবকাঠামো ডেভেলপ করলে আমাদের পর্যটন শিল্পটা বিকশিত হবে। তার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আমরা চা বাগানে বসে আছি। যেহেতু আমরা চা বাগানে বসে আছি, আমরা এটাকে ব্র্যান্ডিং না করে এই চা বাগানের যা শ্রমিক আছে তাদেরকে নিয়ে একটু বলি। চা বাগানের শ্রমিকরা, আপনি সারপ্রাইজ হবেন, 200 থেকে 300 টাকাও মজুরি পায় না। যেখানে যদি সাধারণ শ্রমিকদের মজুরি হচ্ছে গিয়ে 700, 800, 1000 টাকা দিনে, সেখানে চা শ্রমিকরা 200 থেকে 300 টাকা মজুরি পায় না। এবং তারা, আপনি সারপ্রাইজ হবেন, এই অংশ থেকে ওদের একটা অংশ সিন্ডিকেট আছে যারা ওইখান থেকে একটা অংশ নিয়ে নেয়। এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি চা পাতা না তুলে তাকে বিভিন্ন ধরনের প্রহার করা হয়, বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। এবং এই নির্যাতনের মধ্য দিয়ে এই চা শ্রমিকরা বেঁচে আছে। সেক্ষেত্রে আমি বলবো আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু আপনারা চা বাগানে এসেছেন, আমি আন্তরিকভাবে খুশি যে আমি এটা কথাটা বলার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি। এই চা শ্রমিকদের মজুরিটা যাতে করে 200 থেকে 300 টাকা না করে, এটাকে যাতে করে আমরা অন্যান্য যে মজুরি আছে 700-800 টাকা মজুরি নিয়ে যেতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এই খেটে খাওয়া মানুষগুলা ওদের লাইফে অনেক চেঞ্জ আসবে। এবং যদি 200 থেকে, ওদের একটা চাহিদা ছিল যে 300 থেকে 400 টাকা আমাদেরকে মজুরি দেওয়া হোক। এটাও যদি আমরা সবাই এখানে যারা আছেন, আমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা যদি সবাই এগুলো নিয়ে কাজ করতে চান আর কি, ভবিষ্যতে একমত হই, তাইলে এটা আমরা করে ফেলা সম্ভব। আমরা শেষের দিকে অনুষ্ঠান, আমরা যদি একটা প্রশ্ন নিতে চাই। আগামীতে যদি আপনি নির্বাচিত হন, তাহলে এম ইলিয়াস আলীর যে অসমাপ্ত কাজ এবং ওনার যে স্বপ্ন ছিল বিশ্বনাথ উসমানীনগর নিয়ে, সেটা আপনি করে যাবেন। পাশাপাশি আমরা এই শহরের মাধ্যমে এই শহর সহ আমরা জাতীয় নেতৃত্বের সংকট আমরা দেখছি গত 15 বছর যাবৎ। আগামীতে যদি আপনি নির্বাচিত হন, টোটাল সিলেট বিভাগ নিয়ে আপনার পরিকল্পনা এবং এই সিলেটের উন্নয়নের জন্য আপনি কি কাজ করে যাবেন? ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের সিলেট বিগত 15 বছর এম সাইফুর রহমান বিএনপি ক্ষমতায় যে উন্নয়ন করে গেছিলেন, সেই উন্নয়নের আমার মনে হয় 10% উন্নয়ন পরবর্তীতে আর হয় নাই গত 15 বছর আওয়ামী লীগের আমলে। সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা আছে, নদী খনন বা বন্যা সিলেটের জন্য কিন্তু এখন একটা আতঙ্কের ব্যাপার। পরিষ্কার আমাদের পানিগুলা ঠিকমতো প্রবাহিত হয় না, যেটা হচ্ছে গিয়ে এদিকে একটা বাঁধ দেওয়া হয়েছে, যেটা আমাদের যে মিটামাইন বাঁধ, এই বাঁধের জন্য সিলেটের পানি সময় মতো নিষ্কাশন হয় না, যার জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়, যে বন্যা হয়। সেইগুলোর ব্যাপারে আপনাদের
মতামত এবং আগামীতে আপনারা কি করবেন আমি সেইগুলো একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা একটু ভাইয়ের কথা শুনি, তারপরে আপনার কাছে প্রশ্ন নিব। ধন্যবাদ। আপনার প্রশ্ন। আমি আসলে সংক্ষেপেই শেষ করবো যেহেতু টাইমের বেরিয়ে আছে। আপনি হেলথের যে বিষয়টা বলছিলেন, যেমন আমাদের যদি ধরি সিলেট বিভাগের একমাত্র টার্সিয়ারি হসপিটাল হচ্ছে ওসমানী মেডিকেল হসপিটাল এবং আমাদের চিকিৎসার মূল কেন্দ্র হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ, কিন্তু এখানে মাত্র 900 বেডের হসপিটাল, প্রতিদিন এখানে চিকিৎসা নেয় 3000 রোগী অ্যাডমিটেড থাকে। পাশে উপজেলা পর্যায়ে আপনি যে বিষয়টি বলছেন যে আমাদের যে জনবল সংকট আছে, সেই জনবল সংকটের কারণে কিন্তু কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। পাশে আমাদের সিলেটে একটা মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে, এটা 2018 সালে জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু এই বিভিন্ন ক্ষেত্রে লুটপাট দুর্নীতির কারণে সেই প্রকল্পটি এগিয়ে নেই। বর্তমান ডিসি সাহেব কিছুদিন আগে এই জমিটি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। আমার আগামী নির্বাচনে এই বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা দরকার প্রত্যেক দলের। আরেকটি বিষয় হচ্ছে জলবায়ু, ক্লাইমেটের কিন্তু আমরা একটা বিশাল ঝুঁকিতে আছি। আমরা 2022 সালের বন্যা আমাদের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সিলেট শহরও কিন্তু পানিতে ডুবে গেছিল। আমরা সেই সময় যেটা বলছিলাম যে সুরমা কুশিয়ার নদী খননের জন্য, সেই নদী খননটা কিন্তু এখন হয়নি, এবারেও একটি পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। সামনে সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ আছেন, ওদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যদি নির্বাচিত হন তাহলে এই সমাজকে, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করার জন্য ওনারা কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ। আমি আপনার থেকে শুরু করি, আপনাদের প্রতিশ্রুতি সহ প্ল্যানিং সুনির্দিষ্টভাবে 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। আপনারা জানেন হয়তো আমার নির্বাচনের যে স্লোগানটা আছে সেটা হচ্ছে কি এবারের ভোট দুর্নীতির বিরুদ্ধে জোট। সো আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে আপনার ভাই একজন বলেছিল যে প্রশাসনে অনেক কিছু ঘটে, যেটাকে আমি নিজে অনেকবার বলেছি আমলাতান্ত্রিক জটিলতা, এবং আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা কারণে যে দুর্নীতিগুলো হয় সেই ক্ষেত্রে আমরা প্রপার ওয়েতে এক্সিকিউশন নিয়ে আসব, যাতে করে প্রশাসনিক ভাবেই দুর্নীতিটা, এই সিস্টেমটা ডেভেলপ হয়, যাতে করে দুর্নীতিটা না হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনি, আপনার কি পরিকল্পনা, কি প্রতিশ্রুতি দিতে চান? মূলত আমি নদীবাঙ্গন রোধ প্রকল্পে এখানে কাজ করব, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা। ইতিমধ্যে যত প্রতিষ্ঠানে গেছি সকল প্রতিষ্ঠানে ছাত্রর উপস্থিতিটা খুবই কম, বাড়ি থেকে ছাত্ররা এখন ক্লাসে আসতে চায় না। শিক্ষকরাও পদক্ষেপ নেওয়ার পর অভিভাবকদের সহযোগিতা কম হয়। এক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করব আল্লাহর উপর ভরসা করে। আর সর্বশেষ যে কথা হয়েছে, আমার আসন সহ দেশের অবকাঠামো উন্নয়নগত বিষয়টা কেন্দ্র থেকে আসতে হবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, সেখান থেকে অবকাঠামো উন্নয়নে আমাদেরকে কাজে লাগান, সহযোগিতা করেন। আর দুর্নীতির বিষয়টা আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা জিরো টলারেন্স, এখানে দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপা, আপনার পরিকল্পনা, আপনার এলাকার সংকট, সেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, শিক্ষা নিয়ে বাচ্চাদের, উনি যেটা বললেন যে কাউকে জিজ্ঞেস করলেই সে উচ্চ শিক্ষার জন্য সে ঢাকায় যাবে বা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এরকম উত্তরের চাইতে বেশি আসে হচ্ছে সে বিদেশে চলে যাবে। কি করতে চান? আসলে ধন্যবাদ। আমি আমাদের দুইটি ভাই যে প্রশ্ন করেছেন, একটি হচ্ছে যে বন্যার বিষয়গুলা, সিলেটের অনেক নদী নালা খাল বিল এগুলা অনেক বেশি অন্য অঞ্চলের চেয়ে, তো বেশিরভাগ খাল খনন কর্মসূচিটা আসলে বন্ধই হয়ে গেছে। খাল খনন, নদী খনন এগুলো না হওয়ার কারণে যে বন্যার সময় যে পানিটা আসে সেই পানিটা প্লাবিত হয়ে যায়। মানে আপনার বাসিয়া নদীও আপনার এলাকা। হ্যাঁ, তো এই খাল খনন বা নদী খনন নিয়ে আমরা আসলে এর আগেও কথা বলেছি প্রশাসনের সঙ্গে। এটা আমরা অবশ্যই, এই বিষয়টি আমাদের মাথায় আছে। ফ্যামিলিগতভাবে তাদেরকে ধরে দেওয়া হয় যে বিদেশ যেতে হবে, মানে ছোট থেকে ওরা ওটা শুনতে শুনতেই বড় হয় যে ও বড় হয়ে লন্ডন যাবে। আমি যে বিষয়গুলো সবসময় বলি সেটি হচ্ছে যে এটা আমাদের একটা সামাজিক মোটিভেশনের দরকার লোকাল, যে আগে তো লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শেষ করার পরে কে কোথায় কাজ করবে, কে কোথায় যাবে সেটা পরের সিদ্ধান্ত, কিন্তু লেখাপড়ার জায়গাটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ এখন বিদেশে যেতে গেলে, বিদেশে গিয়েও তো ইংরেজিতে কথা বলতে হয়, বিদেশে গেলেও তো তার শিক্ষাগত একটা যোগ্যতা লাগে, সে যে ভাষায় থাকুক না কেন। সুতরাং অবশ্যই শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে আমরা বিশেষ করে আমাদের যে প্রবাসী অধ্যুষিত, এবং ওরা অনেক স্কুলের জন্য জায়গা, নতুন স্কুল করা, বিশেষ করে যে আমাদের বিশ্বনাথে একটি টেকনিক্যাল কলেজ করার জন্য অলরেডি জমি হ্যান্ডওভারও হয়ে গেছে। মানসম্মত শিক্ষক নাই আমাদের এলাকাগুলোতে, যারা ওই দলীয় পরিচয় দিয়ে অ্যাবসেন্ট থেকেও বেতন নিয়ে গেছে, এরকমও আছে। মানে শিক্ষার মানটা খুবই নিচে নেমে গেছে। এখানে মানুষ শিক্ষা
যাবে, একদিন গেলে 5 দিন যাচ্ছে না বাচ্চারা স্কুলে, বাচ্চারা কিভাবে স্কুলে আসবে? বাচ্চাদের তো স্কুলের প্রতি, শিক্ষার প্রতি একটা অ্যাট্রাকশন থাকতে হবে, সেই জিনিসটা হচ্ছে না। আমরা অনেকগুলা প্রতিষ্ঠানে ঘুরেছি, তারপরে বিশেষ করে এই যে 5ই আগস্টের পরে কিছু কিছু জায়গা উদ্ভব হয়েছে, ওই যে এলাকা ভিত্তিক যে মব সৃষ্টির মাধ্যমে, হ্যাঁ, মব সৃষ্টির মাধ্যমে কিছু এই স্কুলগুলাতে শিক্ষক বা হেডমাস্টারকে সরে গেছে, এখানে কিছু প্রশাসনিক জটিলতার কারণে সেগুলো সমাধান করছে না। আমরা এগুলো নিয়ে শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার ব্যাপারে আমার যথেষ্ট কনসার্ন, এবং আমি এই ব্যাপারে অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। এই রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে আসলে এই সবার কষ্ট হয়ে গেছে, বিশেষ করে অডিয়েন্স যারা, আপনাদেরকেও আমরা আর প্রশ্ন নিব না। আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সিলেটের এপিসোড আজকে এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।